গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একাল। একে পাড়া গাঁ, তাই বাড়িটা একেবারেই পুরনো চালের। পুরনো চালই ভালো, আর রাখতে হবে তাই বজায়, অন্তত ভুবন মোহিনী যতদিন বেঁচে আছেন। ভগবান মার্কণ্ডের পরমায়ু দিয়েছেন, যা দেখছেন চারদিকে, যা সব শুনতে হচ্ছে তাই যথেষ্ট। অনেক পাপ নাকি করেছিলেন আর জন্মে, তার সাজা। আবার নিজের বাড়িতেও নাকি আমদানি করতে হবে ওইসব অনাচার। উনি মোলে যা খুশি করবেখন সবাই, সেখান থেকে দেখতে আসবেন না। যতদিন আছেন ততদিন চলবে না, তাহলে ওরা কাশি পাঠিয়ে দিক ওঁকে। অনাচার বই কি, পুরুষেরা যা করে করুক। ওদের ভগবান পুরুষ করে সৃষ্টি করেছেন কেন? তা বলে তোদেরও ওদের সঙ্গে টেক্কা দিয়ে তাই করতে হবে? ওরা কোঁচা দুলিয়ে স্কুলে যায় বলে ওদের দেখা দেখি তোদেরও মাথার বেনি দুলিয়ে স্কুলে যেতে হবে? ওরা কলেজে যায় তো আমরাই বা যাব না কেন? তাহলে তোরা এক কাজ কর না, ওদের মতো কাছা আঁট। বলে যে মেয়েদের 10 হাত কাপড়ের কাছা জোটে না, তাই বা সইবি কেন? কাছা দে, কোঁচা ঝোলা, আপিসে যা। ফিরে এসে সাহেব মেমের মতো মাইডিয়ার বলে হাত ধরাধরি করে হাওয়া খেয়ে গে। বাড়িতে এসেও হাওয়াই খাস, কেন মরতে হেসেলে গিয়ে ঢুকবি? শোনা যাচ্ছে শহরে নাকি আরম্ভ হয়ে গেছে। তা যাবে, বেঁচে থাকলে আরও সব শুনবেন ভুবন মোহিনী। শোনা কেন, হয়তো দেখতেও হবে। গ্রামে কোনো বালাই ছিল না। রঘু পণ্ডিতের পাঠশালা, যার শখ হল ছেলের সঙ্গে মেয়েটাকে দিলে পাঠিয়ে। বাড়িতে পুতুল নিয়ে খেলা না করে সেখানে বই স্লেট নিয়ে খেলা। তার মধ্যে পুন্নি পুকুর আছে, জম পুকুর আছে, তুশুলি আছে। বাদশাদ দিয়ে যে কটা দিন বাঁচল, যা শিখতে পারল শিখল। বিয়ের কথা উঠল, ঢের পড়া হয়েছে, এবার গিয়ে ছাদনাতলায় ওঠ। এই ছিল ব্যবস্থা, আবহমান কাল থেকে চলে আসছে। তারপর হলো মেয়েদের খাস স্কুল, আর এক ধাপ নাকি উঁচু। তা ছেলেদের সঙ্গে মিশে মিশে ধিঙ্গি হয়ে যাবে কেন? যাক সেখানে। আবার নতুন ঢেউ উঠেছে, ছেলেদের মতো নাকি মেয়েদেরও একটা পাশ দেওয়ার স্কুল হচ্ছে। মাঝের পাড়ার যতীনের কাণ্ডই সব। ও যেন উঠে পড়ে লেগেছে, গাঁখানাকে রসাতলে না দিয়ে ছাড়বে না। ভুবন মোহিনী ডেকে পাঠালেন, ও যতীন, এ কি শুনছি আবার, মেয়েদেরও নাকি পাশ দেওয়ার স্কুল করছ? যতীন যেমন বলে হেসেই বলল, নইলে মেয়েরা কোথায় যাবে ঠান্দি? ওমা, তুমি যে উল্টো বললে ভাই। এখন তো দিব্যি ঘরেই রয়েছে, পাশ দিলেই বরং কোথায় যাবে সেই ভাবনা। স্কুল থেকে কলেজ, তারপর চাকরি খুঁজতে বেরো, চাও তাই? যতীন হেসে বলে, থাকি চাইতে পারি, তবে তোমার নাত বউয়ের দল যে চায়, আমি কি করব? ভুবন মোহিনী ঠোঁট টিপে মাথাটা দুলিয়ে নেন, অর্থাৎ এতক্ষণে বুঝেছেন। তা পড়াবে কারা? আপনার নাত বউই তো ঝুঁকেছে একজন, বাকি সব বাইরে থেকে আসবে। টেরিকাটা ছোকরা মাস্টারের দল তো, বুঝে সুঝে এগিয়ে বাপু। যতীন হেসে বলে, ওদের কে তোয়াক্কা করে আর ঠান্দি? 9টা মেয়ে মাস্টারের দরকার, দরখাস্ত পড়েছে 105। পুলিশ কি গো, এত অধপাতে গেছে দেশটা। 2টি নাতনি যে স্কুলে পড়ছে, আগে পাঠশালায় ছিল, নতুন মেয়ে স্কুলে ভর্তি হয়েছে, তাদের তাড়াতাড়ি সরিয়ে নেন, কোনো আপত্তি টেকে না। ভুবন মোহিনী বলেন, ঠাকুর আজ আমায় নিয়ে নেন, কালই আবার তোদের মেয়েকে পাঠিয়ে দে, দেখতে আসবো না। না হয় এক কাজ কর না, আমায় কাশিতে রেখে আয়, ল্যাটা চুকে যাক একেবারে। ওই তো এক একটি নমুনা। ওই চিত্রা, যতীনের বউ, নাকে দড়ি দিয়ে ঘুরপাক খাইয়ে বেড়াচ্ছে স্বামীকে। আসে মেয়েটা মাঝে মাঝে, চোখে চশমা, মুখে খই ফুটছে।
বিদেশে তো আমাদেরই জিনিস ঠান্দি, মা সরস্বতীর এলাকার। পুরুষেরা কত সাধ্য সাধনা, কত খোসামত করে এখন মর্সি করে বসে আছে, তোরা হাঁড়ি ঠেলে মর। ঘুচিয়ে দিতে হবে না মর্সিটা? বড় বৌমা বললেন, তুমি চটো বলে তোমায় ওই করে চটায় মা, নইলে মেয়েটা ভালো, একটু শহুরে ঝাঁজ আছে, তাও আর কতদিন থাকবে। ছোট বউয়ের কথা একটু লাগে, মুখটা অল্প ঘুরিয়ে নিয়ে সংক্ষেপে মন্তব্য করে, যা জায়গায় এসে পড়েছেন। শাশুড়িরও লাগে, বলে, সে দুঃখ করতে হবে না মা, জায়গার চেহারা পাল্টে দিচ্ছেন একেবারে। সাত করে কি বলি, নিজের নিজের ঘর সামলাও সব। আবার ওই মাস্টারি করতে চললেন। রায়গিন্নি তো শুধু কাঁদতে বাকি রাখেন। তার তবু বড় স্কুলে পড়া বউ নয়। বলেন, কি বলবো খুড়িমা, মনে করলাম তা হোক গে, আমরা একেবারে মুখ্যু। ধোবার হিসেবটা লেখাবো, তাও এর ওর খোসামত করে। একটু লেখাপড়া জানে আজকালকার মেয়ে, তা ওটুকু সংসারের কাজেই লাগবে। বয়স হয়েছে, রামায়ণ মহাভারতটা তো পড়ে শোনাতে পারবে নিজের পক্ষে। শোনাচ্ছেন, কুটোটা নেড়ে উপকার করবে না। যখনই দেখো বই মুখে করে বসে আছেন রানী, আর নিত্যি একটা না একটা অসুখ লেগেই আছে। ছেলেটার তো আর কিছু পদার্থ রাখলে না। স্বামী কোথায় একটু সমীহ ভক্তি করবি, পেয়াদার বেহদ্দ করে তুলেছে, খালি বই জোগাও আর ওষুধ জোগাও। এখন আবার সুর ধরেছেন, যতীনের বউ নাকি স্কুল খুলেছে, তাইতে পড়বেন। নাও, 16 কলা পূর্ণ হলো এবার। ভুবন মোহিনী বলেন, আমাদের ছোট বৌমাকে বলগে একটু, মেয়ে দুটোকে ছাড়িয়ে নিয়েছি, তা কত রাগ। মেয়েদের দোষ ঢুকেছে, তার জন্য লেখাপড়াকে দায়ী করলে চলবে কেন? বরং লেখাপড়া করছে বলে অনেক কেটে যাচ্ছে দোষ। বুঝতে শিখছে, ভাবতে শিখছে। একবার শোনো না বসে লেখাপড়ার হয়ে ওকালতিটা। সেকালের মুনি ঋষিদের পরিবারেরা শিখতেন লেখাপড়া, ছড়া তৈরি করতেন মুখে মুখে। বলি, তা করতেন বই কি, নইলে স্বামীপুত্রকে বাকলা পড়িয়ে ছাড়বেন কি করে? আমরাও মুনি ঋষির পরিবার না হই, বছরে 4খানা কাপড়ের সুতো কেটে দিয়েছি স্বামীপুত্রের জন্যে। পুজোর ঘর সামলে, হেসেল সামলে, কুঁচো কাচাদের তদারক করে, আর যার দাসী করে ঠাকুর পাঠিয়েছেন, তার জন্যে যে কি কি করতে হয়েছে, তা পাপ মুখে আর নাই বা বললাম। এ তো গেল নতুন যারা বউ হয়ে আসছে গ্রামে। শহরের চাল, বাপ মা নজর রাখেনি, দোষী বা কি ওদের? কিন্তু গাঁও যে বিগড়ে যাচ্ছে এদিকে, এমন সোনার গাঁ। আবার শোনা যাচ্ছে বড় স্কুলের টাকা তোলা হবে, তার জন্যে মেয়েরা নাকি থিয়েটার করবে। হুজুগে মাতবার লোক আছে বই কি গ্রামে, নইলে ঢুকছে কি করে এসব অনাচার? তবে বোঝবার লোকও যে একেবারে নিঃশেষ হয়ে গেছে এমন নয়। রায়গিন্নি আছেন, ঘোষালগিন্নি আছেন, পুরুষোত্তমের খুড়ি আছেন, সদানন্দের পিসি আছেন, আরও সব আছে। 4 পোকলি তো এখনো হয়নি। সবার উপরে আছেন ভুবন মোহিনী। শিবানীকে কচি বলেই ধরা যায়, কিন্তু অনাচারের ভয়ে স্কুল থেকে সরিয়ে আনার পর ভুবন মোহিনী যেন হঠাৎই আবিষ্কার করে ফেললেন যে মুক্ত, অর্থাৎ মুক্তকেশীর বয়স হয়ে গেছে। যুগের প্রভাব বলে একটা জিনিস আছেই। ঘরে ঘরেই 15, 16, 17, 18 পর্যন্ত অনূঢ়া মেয়ে, তার মধ্যে দৃষ্টির নিচেই 14 বছরের যে একটি ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেটা অতটা নজরে পড়েনি। একটা যে আসন্ন বিপদ এসে পড়েছে গ্রামের মধ্যে, তার পরিপ্রেক্ষিতে বয়সটা হঠাৎ যেন তার ভয়াবহ গুরুত্ব নিয়ে ভুবন মোহিনীর চোখের সামনে এসে দাঁড়াল। এই পরিবারেরই প্রাক্তন ইতিহাসটা হঠাৎ তিরস্কারের ভ্রুকুটি নিয়ে উঠল জেগে। ভুবন মোহিনী নিজে এই বাড়িতে আসেন 11 বছর বয়সে। 3টি বধূ, তার প্রথম 2টি 13 আগেই পা দিয়েছে শ্বশুরবাড়িতে। ছোট ছেলের বেলায় হতে করতে কি করে হয়ে গেল একটু দেরি, ছোট বউ এসেছে 16 বছর পেরিয়ে। অবশ্য কড়া শাশুড়ির পাল্লায় পড়ে আর মাথা তুলতে হয়নি। তবু আড়াল আবডাল থেকে মাঝে মাঝে একটা আধটা নমুনা ছাড়বার চেষ্টা করেন বইকি। না, পরের ঘরে যাবে মেয়ে। ভুবন মোহিনী বিচলিত হয়ে উঠলেন। বাড়ির যা চাল সেই অনুযায়ী ঠিকঠাক করে তৈরি করে দিতে হবে,
যা গাফিলতি হয়ে গেছে একটু তার আর চারা নেই। ভুবনমোহিনী উঠে পড়ে লাগলেন। এদিককার যা সব তা বাড়ির সাধারণ চাল হিসেবে কিছু কিছু হয়েই আসছিল। ঠাকুরঘর, ব্রত, হেঁসেলের দিকে ছোটখাটো পাঠ, শিক্ষা হিসেবে ঘরদোর ঝাড়ামোছা হয়ে আসছিল সব। শুধু আরও বাড়িয়ে দিয়ে বই কাগজের সময়টা একেবারে সংকুচিত করে দেয়া হলো মাত্র। কিন্তু এই নূতন পর্যায়ে ভুবনমোহিনী সবচেয়ে বেশি অভিনিবেষ্ট হলেন অন্য একদিকে। আজকালকার মেয়েরা যদি বা কুঁতিয়ে কাটিয়ে কোনো রকমে একটু আধটু গৃহিণী হয়ে উঠেছে, সংসারের চাপে শাস্ত্রমতো বধূ কিন্তু হতে পারছে না একেবারে। স্বামী ভক্তি বলে জিনিসটা নেই বললেই চলে। কেমন যেন একটু হেলাফেলা ভাব। বলেন চিত্রাকে, ওই মেয়েটা এ যুগের যেন প্রতিনিধি ভুবনমোহিনীর কাছে। যত নূতনত্বের আমদানি করছে ওই, যত অঘটন ঘটাচ্ছে ওই। চিত্রা চোখ দুটো বড় বড় করে বলে, ভক্তি কি ঠান্দি? আমরা একালে বুঝি ভালোবাসা। ঠাকুরদেবতার উপর ভক্তি তা বোঝা যায়। বাপ মা আর যারা বড় তাদের উপর ভক্তিও বোঝা যায়, তারা দেবতা, এরা গুরুজন। তা বলে স্বামী, যার সঙ্গে নাকি ভাগাভাগি করে ঘর সংসার করছি অষ্টপ্রহর পাশাপাশি থেকে, তাকেও যদি ভক্তি করতে হয় তো ভক্তির চাপে যে দম বন্ধ হয়ে যাবে। ভুবনমোহিনী বলেন, আমরা সব দমবন্ধ হয়ে মারা গেছি? চিত্রা হেসে বলে, মারা তো গেছেনই ঠান্দি, এই বরং আরও সাংঘাতিক মারা যাওয়া। গুরুদেব গুরুদেব করে ভক্তির চোটে যদি ভালোবাসাটাকেই মেরে ফেললাম, আমাদের জীবনে জানা কি সবচেয়ে বড় পুঁজি, তাহলে শুধু কাঠামোটা রেখে আর ফল কি? বড় বৌমা বলেন, তুমি চট বলে তোমায় আরও খ্যাপায় মা, নইলে মেয়েটা ভালো, শুনি তো ওদের বাড়িতে। ঠাকুরঘর থেকে নিয়ে যতীন পর্যন্ত সব দিকে নজর। হোক ভালো, তবু ওদের এই ভালোবাসা ভালোবাসা যে এক অনর্থ হয়েছে একালে, তাতে আর কোনো সন্দেহ থাকে না ভুবনমোহিনীর। আমরা ভালোবাসি, আমরা একালে সব সমান সমান। সমানটা কিসে আমায় বুঝিয়ে বল? বয়সে না বিদ্যে, না ক্ষমতায়, না বুদ্ধিতে? একটা গাল ভরা কথা শিখে শাস্ত্রপুরাণ সব উড়িয়ে পুড়িয়ে দিলে। ভুবনমোহিনী বলেন, তোরা সমানই বা কোথায়? পা থেকে একেবারে মাথায় উঠেছিস, সমান হলেও তো বুঝতাম। চিত্রা হেসে বলে, সেটা আমাদের এই যুগে এদের একটু বুদ্ধিশুদ্ধি হয়েছে বলে ঠান্দি, বুঝতে পেরেছে ওইটাই আমাদের ঠিক জায়গা। দেখো না, শিব ঠাকুর কত আগে সেটা ধরতে পেরেছিলেন। ভালো লাগে না ভুবনমোহিনীর। কড়া হাতেই ধরে আছেন সংসারের লাগাম, তবু ভয় হয়। ওপরে ওপরে ঠিক থাকলেও ভেতরে ভেতরে যেন বদলে আসছে বাড়ির হাওয়া। বড় বৌমার পর্যন্ত যেন চিত্রার দিকে টান। চাপবার চেষ্টাই তবু কথাবার্তায় প্রকাশ হয়েই পড়ে মাঝে মাঝে। ছোট বৌমার সঙ্গে তো গলায় গলায়। সবাই যাবে, তবু প্রথম নাতনিটিকে যদি নিজের হাতে বিদায় করে যেতে পারেন, নিজের মনের মতো করে, তাহলেও একটা সান্ত্বনা থাকে। ঘটক লাগিয়েছেন চারিদিকে, এদিকে মুক্তকে একেবারে নিজের হাতে নিয়ে নিয়েছেন। মেয়েটি খুবই ভালো, একে এই বাড়ির রসে পুষ্ট, তার উপর পিতামহীর খাস তত্ত্বাবধান। দুদিন স্কুলে গিয়ে মনে যদি কোথাও ছোপছাপ একটু ধরেছিল, সব নিঃশেষে মুছে গিয়ে সেবাময়ী ভক্তিমতী বধূ এবং নিষ্ঠাবতী গৃহিণী জীবনের জন্য তৈরি হয়ে উঠতে লাগল। বিবাহের ঠিক হল। অনেকগুলি পাত্রের মধ্য থেকে নিজেই একটিকে বেছে নিলেন ভুবনমোহিনী। বাড়ির চাল একেবারে পুরনো। যতদূর খবর পেলেন, ছোট বউয়ের মতো কেউ এখনো ঢুকতে পায়নি বাড়িতে। এদিকে ভুবনমোহিনী একা, ওদিকে ছেলের পিতামহ পিতামহী উভয়ই বেঁচে। ছেলেটিকেও দেখলেন ফটোয়া নিয়ে, বেশ লম্বা চওড়া। এদিকে উঠতি বয়সে যে গুম্ফ শ্বশ্রুর আবির্ভাব হয়েছে মুখে, তার কোনোটিতেই হাত দেয়নি। সব মিলিয়ে একটা অটল গাম্ভীর্যের যে সৃষ্টি হয়েছে, তাতে বোঝা যায় একালের মেয়েদের মিনমিনে ভালোবাসায় ভোলবার পাত্র নয়। কড়ায় গণ্ডায় ভক্তিনিষ্ঠা সেবাবাধ্যতা আদায় করে নিয়ে তবে ছাড়বে। এদিকে বিদ্যেরও ওজন আছে, 4টে পাশ। দূরের দিকেও গেলেন না ভুবনমোহিনী।
2 গ্রাম পেরিয়েই ছেলের বাড়ি। ওদিকে দাদা শ্বশুর দিদি শাশুড়ি রইলেনি, এদিক থেকে ইনিও একরকম দিনের হিসেব রেখে যেতে পারবেন। ঠিকুজি মিলিয়ে দেখা গেল রাত জোটক। তা হবেই, নইলে এত তোড়জোড় করলেন কিসের জন্যে ভুবনমোহিনী? যথা পদ্ধতি দিনক্ষণ দেখে বিবাহ হয়ে গেল। কিন্তু ভস্যে ঘি ঢালা হল। ছেলেটি মন্দ তো নয়, বরং আর সব দিক দিয়ে ভালোই। তবু ভুবনমোহিনীর সন্দেহ, কোন ফাঁকে কি করে ভক্তির জায়গায় ভালোবাসা সাধ করে বসিয়ে আছে। প্রথম তো সে মাসখানেক না যেতে যেতেই ভক্তিনিষ্ঠা আদায় করবার 2টো অস্ত্র একেবারে ঘুচিয়ে ফেলল। একটা আঘাত পেলেন ভুবনমোহিনী। হ্যাঁ রে মুক্ত, এ কি তোর আবদার নাকি? গোঁফদাড়িতে অমন দিব্যি পুরুষালী চেহারা ছিল নাচ জামাইয়ের। মুক্ত বলে, আমি কেন বলতে গেলুম? কোথা থেকে চিত্রার ওপর গিয়ে রাগটা পড়ে। তাকেই ঠেস দিয়ে বললেন, না, তোদের মুখে আজকাল সমানের বকুনি বড্ড শুনি কি না, তাই জিজ্ঞেস করছি। আর আলাদা কিছু রইল না তো? একেবারে নাকে নাকছাবি দিয়ে কানে 2টো দুল ঝুলিয়ে দিলেই হয়। দিন যায়, ভুবনমোহিনীর যেন কেমন কেমন মনে হয়। মেয়েটা ভাবে গতিকে যেন চিত্রার দিকেই আস্তে আস্তে এগুচ্ছে। সর্বনাশের সূচনা হয়েছে। ভুবনমোহিনীর মনটাও যেন অন্যরকম হয়ে আসছে। তেমন স্পষ্ট কিছু নয়, তবু যেন চিত্রার মধ্যে খারাপ লাগত। মুক্তর মধ্যে ততটা খারাপ লাগতে চাইছে না। ভয় পান বলেই নিজের ওপর কড়া হয়ে ওঠেন। আরও আগ্রহ করে জিজ্ঞেস করেন, তা হ্যাঁ রে মুক্ত, যেমন যেমন বলে দিয়েছি করে যাচ্ছিস তো? সকালে পায়ের ধুলো নিয়ে ওঠা, রাত্রিরে শোবার আগে একটু পা 2টো টেনে নিয়ে টিপে দিলি। বলতে চায় না মুক্তকেশী, তারপর শপথ দেওয়ায় বিরক্ত হয়ে বলে, দিলে তবে তো ওসব করব। দেবে না কি রে? ওসব যে ওদের পাও না, সেই কোন রামায়ণ মহাভারতের যুগ থেকে পেয়ে এসেছে। বলে কি? বলতে চায় না মুক্ত, তারপর শপথ দেওয়ায় বলে ওসব কেন, দাসী নাকি? দাসী নয়, হলো কি এরা কালে কালে? এত বিস্মিত হয়ে পড়েন ভুবনমোহিনী যে আর বাক্যস্ফূর্তি হয় না। এদিকেও চেষ্টার ত্রুটি করেন না। কাছেই শ্বশুরবাড়ি, যাওয়া আসা লেগেই রয়েছে নাচ জামাইয়ের। খানিকটা ঠাট্টার উপর দিয়েই চলে। এই বেশ হয়েছে, সইকে তো আর সঙ্গে করে নিয়ে যেতে পারল না নাতনি আমার। তা কি পাতানো হলো নাচ জামাইয়ের সঙ্গে? আতর না গঙ্গা জল? ছেলেটি মুখ চোরা, মাথা নিচু করে শুধু হাসে। উপদেশ পরামর্শও চলে, সময় থাকতে কাজ বাগিয়ে নাও ভাই, এই যে বয়স, এই সময় মনটা থাকে নরম, যেদিকে নোয়াবে সেদিকেই নইবে। দেখছ তো অবস্থা চারদিকে। দেখে শিখতে না পারো, ঠেকে শেখা সে বড় ঝঞ্ঝাট। উস্কানিও থাকে। শিখিয়ে পড়িয়ে হাতে তুলে দিয়েছি, এখন শুধু নজর রেখে যাওয়া। কড়া হাতে আদায় করে নেবে। তোমার দাদু দাদামশাইরা জানত। ও কি, পুরুষের হাতে যদি চুড়ি পড়া হাতের মতো নরমই হল, তার তফাৎটা রইল কোথায়? মাঝে মাঝে উপদেশ দেবে স্বামী স্ত্রীর সম্বন্ধটা কি, গীতায় শ্রীকৃষ্ণ স্বামীকে কি বলে গেছেন। উত্তরে সেই এক ধরনের হাসি। রাগ ধরে বই কি, করে কর্মে দিলে না তো করে সব নষ্ট হতে বসেছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, কোনো ফল হচ্ছে না, শুধু ওই হাসি। রাগই ধরে, তবে কিছু বলতে পারেন না। ঝালটা ঝাড়েন নাতনির ওপর। বিগড়ে দিচ্ছ বাপু, মেয়ে ছেলে সে পুরুষের সঙ্গে ঘর করবে, এই হলো নিয়ম। দাসী নও, মাথার মণি, ওসব এখন শুনতে বেশ মিষ্টি। কথায় ভুলে, নিজের কাজ ভুলে যদি সত্যি মাথার মণি হয়ে বসো, তখন ওই পুরুষই বলবে ঝেড়ে ফেলতে পারলে বাঁচি। তার চেয়ে যেখানে ঠাঁই নিজের, সেখানেই থাকি, সেই ভালো। আর বলে ওসব কথা? উত্তর দেয় না মুক্ত, তারপর পিড়াপিড়ি করায় বলে, এখন উল্টো বলে। উল্টো মানে? উনি দাস তোমার, এই তো? মুক্তকেশীর মাথাটা একটু নিচু হয়ে যায়। খুব এমন রাগের কথা নয়, বোধহয় কিছু মনেও পড়ে যায় ভুবনমোহিনীর, তবে রেগেই যান।
সে ছিল প্রবল অধিকারবোধের মধ্যে, এক আধবার শুধু মুখে বলে ফেলা, আর এ হল সত্যিহীন দাসত্ব। এত চেষ্টা সত্ত্বেও যার উপায় করতে পারছেন না ভুবনমোহিনী। রেগেই যান, মুখটা কুঞ্চিত করে বলেন, ঘেন্নায় মরি। কি হলো গো এরা, পুরুষ না কি? তা বলুক গে, তোকে যেমন বলে দিয়েছি। জোর করে পা দুটো টেনে নিয়ে। দেয় না যে কোনো মতেই, আমি কি করব? ভুবনমোহিনী একেবারে ফেটে পড়েন। কিচ্ছু করতে হবে না তোমার। বলবে তুমি এবার ভোলানাথ শিবের মতো বুক পেতে শোও, আমি রণরঙ্গিনী হয়ে ধেই ধেই করে নাচি। এসব মেনিমুখু পুরুষদের বরাতে তাই আছে। এত বলছি, এত করছি, কোনো মতেই ধাতে আনতে পারছি না গা। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একাল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।